আজ জানিয়ে দেব আজকে 30টি বড় গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। প্রথমে দেখে নিন প্রধান সংবাদ শিরোনামগুলো, তারপর থাকছে প্রতিটি খবরের বিস্তারিত। মুখ্যমন্ত্রী শহরের রাস্তায় সবার বৈঠকে ব্যস্ত, এদিকে গ্রামে অ্যাম্বুলেন্স ঢোকে না, খাটুয়ায় রোগী টানার ছবি দেখলে বুক কেঁপে উঠবে। সাউথ 24 পরগনা 100 কেজি নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার মহেশতলা বজবজের বাজি বাজারে। পুজোর আগে রেশনে আসছে বড় বদল, চাল গম তুলতে গেলে এবার বাধ্যতামূলক বিশেষ নিয়ম, না জানলে বিপদে পড়বেন। বাংলায় কি তবে ফের বিধানসভা নির্বাচন? ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের চাঞ্চল্যকর প্রশ্নের রাজনৈতিক মহলে হুলস্থুল। আমাদের ধর্ম নিয়ে কথা বলার বিচারপতি কে? হিজাবে নিষেধাজ্ঞায় ফুঁসে উঠলেন ওয়েসি। এনসিপিআই সাংসদদের নোটিশে লোকসভা স্পিকারের ঝাড়গ্রামে ধৃত কনস্টেবল। কলকাতার নাগেরডোগায় দাদাও করে জ্বলছে বহুতল, জেল চিৎকার বাসিন্দাদের, ঝলছে মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মহিলা, ঘটনাস্থলে পুলিশ দমকল। অবৈধ বালি কারবারিদের থেকে ঘুষ ফাঁদ পেতে ঝাড়গ্রামে পাকড়াও পুলিশ কনস্টেবল। পড়ুয়া নেই অথচ দিব্যি চলছে মিড ডে মিল, সাংবাদিক দেখেই ক্যামেরার সামনে দৌড় হামাগুড়ি দিয়ে পালানোর চেষ্টা শিক্ষকের। ককরোচদের জন্য প্রস্তুত থাকুন, সিজেপির পোস্ট জানালো পূরণ না হওয়া 3 দাবি নিয়ে দিল্লিতে 5 সেপ্টেম্বরে দিল্লি মিছিল হবে। টেক 1 ককরোচদের জন্য প্রস্তুত থাকুন, সিজেপির পোস্ট জানালো পূরণ না হওয়া 3 দাবি নিয়ে দিল্লিতে 5 সেপ্টেম্বরের মিছিল হবে। রাজ্যে 4000-এর বেশি স্কুল পড়াশূন্য, বহু স্কুলে মাত্র 1 শিক্ষক, চাঞ্চল্যকর রিপোর্ট কেন্দ্রীয় সরকারের। এবিভিপির পোস্টার ছেঁড়া ও পতাকা মারিয়ে দেওয়ার অভিযোগ, মালদার সামসি কলেজে গ্রেপ্তার টিএমসিপির 2। চাকরি বাঁচানো শেষ লড়াই, মেয়াদ বাড়ানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দরজায় 17,000 শিক্ষক ও রাজ্য। অন্নপূর্ণা ভান্ডারে ফার্দার ভেরিফিকেশন থেকে অ্যাপ্রুভ হতে কি কি লাগছে জানুন সরকারি নিয়ম। আন্দুলে বহুতল আবাসনে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকলো এলাকা, বাসিন্দাদের উদ্ধারে দমকল। যাদবপুরে দাঁড়িয়ে বন্দে মাতরম গাইবেন শুভেন্দু, কবে কখন? ক্যাম্পাস কাণ্ডের পর পাল্টা কর্মসূচি বিজেপির। 2027-এর উত্তরপ্রদেশ নির্বাচন নিয়ে চাঞ্চল্যকর সমীক্ষা, যোগী সরকারের পারফরমেন্সে সন্তুষ্ট কত শতাংশ মানুষ? নাগরিকত্ব পাওয়ার সুবর্ণ সুযোগ, পূর্ব বর্ধমানে শুরু হলো সিএ স্পেশাল ক্যাম্প, কি কি নথি লাগছে? মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল হাওড়ায়, আন্দুলে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলছে মৃত 1। উচ্চ মাধ্যমিকে কত কড়াকড়ি, পরীক্ষা চলাকালীন বন্ধ থাকবে জেরক্সের দোকান, জারি 144 ধারা। পাকিস্তানে হাসপাতালে আগুন, মৃত্যু কমপক্ষে 15 সদ্যজাতের, এসির কম্প্রেসার ফেটে বিপর্যয়, পুড়ে ছাই হয়ে গেল শিশু বিভাগ। এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি, 31 আগস্টের পরেও থাকবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি। আজ 26 আগস্ট কি ব্যাংক খোলা? জানুন ছুটির বিস্তারিত তালিকা। 10,000 থেকে সোজা 22,000-এর বেশি পাঞ্জাবের আদর্শ স্কুলের শিক্ষকদের কপাল খুলল ভগবন্ত মান সরকারের। 20 লিটারে ভেজাল মিশিয়ে 100 লিটার, নবদ্বীপে নকল দুধ কারবারের পর্দাফাঁস, ঝাঁপ পড়ল কারখানায়। চিনি গুড়ের দাম ঊর্ধ্বমুখী, কাটোয়ায় ফের বাড়ছে আক্রোশে আগ্রহ। বিজেপি বিধায়কের ব্যক্তিগত গাড়ি ধুয়ে দিচ্ছে দমকল, ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু দায় ঠেলার পালা। আইআইটি দিল্লির পড়ুয়ার আত্মহত্যার ঘটনায় তীব্র তোলপাড়, ক্যাম্পাসের চাপ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। এক বাইকে বাড়ির পথে মাঝপথেই সব শেষ, বাগুইহাটিতে লরির ধাক্কায় মৃত বৃদ্ধের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। শহরের রাস্তার বৈঠকে জোর আর গ্রাম বাংলা ছবিটা ঠিক উল্টো, বর্ষার কাদা পেরিয়ে আজও খাটিয়ায় বইছে রোগীর জীবন। কলকাতার বেহাল রাস্তাঘাট সংস্কার নিয়ে খোদ মুখ্যমন্ত্রী সম্প্রতি নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং পুজোর আগেই রাস্তা ঠিক করার আশ্বাসও দিয়েছেন। একদিকে যখন শহরাঞ্চলের পরিকাঠামো উন্নয়নের তোড়জোড় চলছে, ঠিক তখনই গ্রাম বাংলার এক অন্য এবং নির্মম বাস্তব চিত্র সামনে এলো। সামান্য বৃষ্টিতেই যেখানে শহরের অলিগলি জলমগ্ন হয়ে যায়, সেখানে গ্রামীণ এলাকার বেহাল রাস্তার কারণে সাধারণ মানুষের জীবন কিভাবে থমকে যায় তার জ্বলন্ত উদাহরণ পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের রাউতগ্রাম বামপুকুরের পাড় এলাকা। রাস্তা নেই, ভরসা শুধু খাটিয়া। স্থানীয় প্রায় 50টি পরিবারের দীর্ঘদিনের অভিযোগ, বছরের পর বছর ধরে তাদের এলাকায় পাকা তো দূরের কথা, কোনো ভালো কাঁচা রাস্তাও গড়ে ওঠেনি। ফলে বর্ষাকাল আসতে সেই রাস্তা কাদা জলে একাকার হয়ে যায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করে যে বসতি পর্যন্ত কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স পৌঁছানো সম্ভব হয়ে দাঁড়ায় না। সবথেকে মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয় যখন গ্রামের কোনো গর্ভবতী নারী বা গুরুতর অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে। অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে না পারায় পরিবারের লোকজন এবং প্রতিবেশীদের একমাত্র ভরসা হয়ে ওঠে খাটিয়া। গভীর কাদা ভেঙে খাটিয়ায় করে রোগীকে কাঁধে চাপিয়ে মূল রাস্তায় নিয়ে আসতে হয়। এরপর সেখানে অ্যাম্বুলেন্স বা অন্য কোনো গাড়ির ব্যবস্থা করে তাদের হাসপাতালে পাঠানো হয়। স্কুল পড়ুয়াদেরও চরম দুর্ভোগ, শুধু চিকিৎসাগত জরুরি অবস্থায় নয়, রাস্তার এই দুরবস্থার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়ে এলাকার কোমলমতি স্কুল পড়ুয়ারাও। রাস্তায় হাঁটুর সমান কাদা জমে যাওয়ার অনেক দিনই স্কুল শিশুদের পড়াশোনা বন্ধ রেখে ঘরে বসে থাকতে হয়। স্বাধীনতার এত বছর পরেও গ্রামীণ বাংলার এমন কঙ্কালসাৎ চিত্র দেখে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে।
ফের নিষিদ্ধ বাজি বাজেয়াপ্ত করলো পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা বদবজের বাজি বাজারে নিষিদ্ধ বাজির হদিশ পেল পুলিশ। গতকাল রাতে ডায়মন্ড হারবার জেলা পুলিশের উদ্যোগে অভিযান চালিয়ে প্রায় 100 কেজি নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার করা হয়। এসডিপিও মহেশতলার নেতৃত্বে মহেশতলা ও বজবজ থানার পুলিশ আধিকারিকরা এদিন অভিযান চালিয়েছিলেন মহেশতলা ও বজবজের বাজি বাজার এলাকায়। সেখানে অভিযান চালানোর সময় প্রায় 100 কেজির মতো নিষিদ্ধ বাজি ও বাজির মশলা উদ্ধার করে পুলিশ। আগামী দিনেও এমন তল্লাশি চলবে বলে জানিয়েছেন এসডিপিও ধীমান মিত্র। এর আগে এমনই ছবি দেখা গিয়েছিল উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরেও। এই মাসেই সেখান থেকে উদ্ধার করা হয়েছিল নিষিদ্ধ শব্দবাজি। শুধু সেগুলো বাজেয়াপ্ত করাই নয়, বেআইনি বাজি তৈরির অভিযোগে সিল করে দেওয়া হয়েছিল 3টি কারখানাও। পুলিশ সূত্রে খবর দেওয়া গিয়েছিল যে গোপন সূত্রে খবর পেয়ে দত্তপুকুর থানার নীলগঞ্জের ওই কারখানাগুলোতে অভিযান চালিয়েছিল পুলিশ। সেখানেই বাজেয়াপ্ত করা হয় প্রায় 1700 কেজি নিষিদ্ধ শব্দবাজি। 60 কেজি বারুদও মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। নিষিদ্ধ শব্দবাজির ক্ষেত্রে যে সমস্যাগুলো দেখা যায় তা হলো এগুলো মূলত নির্ধারিত মাত্রার চেয়ে বেশি শব্দ সৃষ্টি করেও বায়ু দূষণও ঘটায়। পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্ট উচ্চ শব্দ সৃষ্টিকারী বাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী সাধারণ আবাসিক এলাকায় 125 ডেসিবেলের বেশি শব্দ উৎপন্ন করে এমন সব বাজি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বর্তমানে কেবলমাত্র কম শব্দ ও কম ধোঁয়া সৃষ্টিকারী পরিবেশ বান্ধব গ্রিন বাজি ব্যবহারের অনুমতি রয়েছে। এগুলি শনাক্ত করতে প্যাকেটে কিওয়ার্ড সংকেত ও বিশেষ লোগো থাকে। সাধারণত কালী পূজা, দিওয়ালি বা উৎসবের দিনে কেবল নির্দিষ্ট সময় পর্যন্ত বাজি পোড়ানোর অনুমতি দেওয়া হয়। শব্দবাজির ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার কারণও রয়েছে। বিকট শব্দ হয় শিশু ও বয়স্কদের জন্য, যা খুবই ক্ষতিকারক। হার্ট অ্যাটাক থেকে শুরু করে শ্রবণ শক্তি হ্রাস পাওয়ার মতো ঘটনা হতে পারে। তীব্র মানসিক চাপও হয়। এছাড়াও এই ধরনের বাজির যা শব্দ হয় তাতে গৃহপালিত পশু ও পাখিরা আতঙ্কিত হয়ে পড়ে। এছাড়া হাঁপানি ও শ্বাসকষ্ট বাড়তে পারে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পরিবর্তনের পর থেকেই সাধারণ মানুষের জীবনযাত্রার নানা পরিবর্তন এসেছে। একদিকে যেমন নতুন নতুন কল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে, তেমনি প্রথাগত নিয়মেও এসেছে বড়সড় বদল। আর এবার আসন্ন পুজোর ঠিক আগে রেশনের সামগ্রী তোলা নিয়মে বড়সড় পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের রেশন কার্ড রয়েছে তাদের জন্য এই আপডেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় খাদ্য গণবন্টন ব্যবস্থাকে আরো স্বচ্ছ উন্নত করতে এবং কালোবাজারি সম্পূর্ণভাবে রুখতে রেশন কার্ডের তালিকা সংশোধন থেকে শুরু করে বরাদ্দ খাদ্যশস্যের পরিমাণে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। কেন্দ্রীয় খাদ্য দপ্তরের মুখ্য সচিব সম্প্রতি কলকাতায় এসে ডিজিটাল রেশন কার্ড ও আধুনিক ব্যবস্থা চালুর বিষয়ে বিশেষ ইঙ্গিত দিয়েছেন। নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে সাধারণ উপভোক্তাদের জন্য ডিজিটাল মুদ্রা বা কারেন্সির মাধ্যমে রেশন দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথাগত ইপিওস মেশিনের বদলে এবার ডিজিটাল মুদ্রার ব্যবহার শুরু হতে চলেছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের 2 প্রধান জেলায় এই ডিজিটাল মুদ্রার মাধ্যমে রেশন বন্টনের একটি পাইলট প্রজেক্ট বা পরীক্ষামূলক প্রকল্প শীঘ্রই চালু হতে চলেছে। কিভাবে মিলবে নতুন নিয়মে রেশন? নতুন এই ব্যবস্থার অধীনে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতাভুক্ত গ্রাহকদের মোবাইলে একটি বিশেষ টোকেন বা কোড পাঠানো হবে। রেশন দোকানে গিয়ে ওই টোকেন বা কোড দেখালেই তবে চাল ও গম মিলবে। অর্থাৎ কাগজের জামানা পেরিয়ে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে কোড দেখিয়ে রেশন তোলার এই নতুন নিয়ম চালু হতে চলেছে। পুজো বা উৎসবের মরশুমের আগে রেশনের কালোবাজারি রুখতেই এই কড়া পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। ভোটার তালিকা সংশোধন তথা বিশেষ নিবিড় আলোচনা পর্যালোচনা প্রক্রিয়াকে কেন্দ্র করে তৈরি হওয়া আইনি জট এবার সরাসরি দেশের সর্বোচ্চ আদালতে পৌঁছে গেল। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলা শুনানির সময় খোদ প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে। আদালত কি নতুন করে নির্বাচনের নির্দেশ দিতে পারে? এই একটি মাত্র প্রশ্নই এখন জাতীয় রাজ্য রাজনীতি এক বিশাল আলোড়ন ফেলে দিয়েছে। শুনানিতে কি উঠে এলো? প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি চলছে। শুনানির সময় বিচারপতি বাগচি একটি তাত্ত্বিক উদাহরণ দিয়ে বলেন, ধরুন কোনো বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যবধান খুবই কম এবং সেখান থেকে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল যদি মনে করে যে সেই নাম বাদ দেওয়ার প্রক্রিয়া ভুল ছিল, তবে তো গোটা পরিস্থিতির চিত্রটাই সম্পূর্ণ বদলে যাবে। আবেদনকারীর পক্ষে প্রবীণ আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ আদালতে একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রতিবেদন জমা দেন। তার দেওয়া তথ্য অনুযায়ী ট্রাইব্যুনাল এসএসআই এর অধীনে এখনো পর্যন্ত যে 83,000 মামলার রায় দিয়েছে, তার মধ্যে প্রায় 75,000 ক্ষেত্রেই দেখা গিয়েছে নাম বাদ যাওয়ার সিদ্ধান্তটি ভুল ছিল। অর্থাৎ প্রায় 90% ক্ষেত্রেই নাম বাদ যাওয়ার পদক্ষেপটি সঠিক ছিল না। এটিকে একটি বড় নমুনা হিসেবে ধরে পুরো বিষয়টি খতিয়ে দেখার আর্জি জানানো হয়েছে। এরপরে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। 5টি পয়েন্টে বুঝুন কেন এই বিতর্ক সবথেকে বড় আলোচনার বিষয়। 1. বিশাল সংখ্যক মামলা। গোপাল শঙ্কর নারায়ণের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় এসআইআর সংক্রান্ত মোট 38 লক্ষ মামলা দায়ের হয়েছে, যার মধ্যে 31 লক্ষ মামলার নাম বাদ দেওয়ার বিরুদ্ধে এবং 7 লক্ষ মামলার নাম তালিকা থেকে মুছে দেওয়ার জন্য মুছে ফেলা হয়েছে। অথচ এত বিশাল মামলাটির মধ্যে এখনো পর্যন্ত মাত্র 83,000টির নিষ্পত্তি বা রায় রয়েছে।
2. ভোটের ব্যবধান ও সমীকরণ। রাজনৈতিক মহলের একাংশের মতে তৃণমূল কংগ্রেসের দাবি অনুযায়ী বিধানসভা নির্বাচনে বিজেপি ও তৃণমূলের প্রাপ্ত ভোটের ব্যবধানের চেয়ে এসআইআর এ নাম বাদ যাওয়ার মামলার সংখ্যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 3. ফলাফলে প্রভাবের দাবি। তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা প্রবীণ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি, রাজ্যে এমন অন্তত 31টি আসন রয়েছে যেখানে এসআইআর এর বাতিল হওয়া ভোটের সংখ্যার চেয়ে জয় পরাজয়ের ব্যবধান অনেক কম ছিল। বালি, হেমতাবাদ এবং সাতগাছিয়ার মতো আসনগুলি এর অন্তর্ভুক্ত। শাসক দলের অভিযোগে বাতিল হওয়া ভোটগুলি অত্যন্ত তাদের সমর্থক ছিল। আদালতে নজিরবিহীন পর্যবেক্ষণ। এর আগে চলতি বছরের 23শে এপ্রিল শুনানির সময় বিচারপতি যে বাগচি মন্তব্য করেছিলেন যে কোনো আসনে জয়ের ব্যবধান খুব কম, অথচ একটি বড় অংশের মানুষ ভোট দিতে ব্যর্থ হলে বিষয়টি আদালতের খতিয়ে দেখা প্রয়োজন। 5. সংবিধানের ক্ষমতা বনাম সুপ্রিম কোর্ট। সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে থাকে। তবে অনুচ্ছেদ 142 বলে সুপ্রিম কোর্টের যে কোনো পূর্ণাঙ্গ বড় সিদ্ধান্ত নেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে। যদিও আদালত এখনো এই বিষয়ে চূড়ান্ত কোনো নির্দেশ দেয়নি, তবে প্রধান বিচারপতির মুখে ফের নির্বাচনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন ওঠায় নতুন করে জল্পনা শুরু হয়েছে। এসআইআর নিয়ে এই শোরগোল কেন? মূলত 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভোটার তালিকা সংশোধনের জন্য নির্বাচন কমিশন এই এসআইআর অভিযান শুরু করেছিল। কিন্তু নির্বাচন ফলাফল প্রকাশ্যে আসার পরই তৃণমূল কংগ্রেস অভিযোগ তোলে যে বিশেষ অভিযানের আড়ালে সুকৌশলে তাদের বহু সমর্থক ও ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। উল্লেখ্য, 2026 সালের সেই বিধানসভা নির্বাচনে বিজেপি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করার পর থেকেই এই তালিকা বিতর্ক বারবার আদালতের দরজায় কড়া নেড়েছে। এখন দেখার আগামী দিন সুপ্রিম কোর্ট এই বিশাল আইনি জট কাটানোর জন্য কি চূড়ান্ত রায় দেয়। ধর্ম আমাদের, আমরা বুঝবো, আদালতকে এই বিষয়ে কথা বলার। হিজাব ইস্যুতে এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের পাল্টা এমনটাই জানালেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। তার দাবি, ধর্ম বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার হলে আমরা নেব। বিচারপতি কে? সাংসদের এখানে মন্তব্য স্বাভাবিকভাবেই বিতর্ক শুরু করেছে। স্কুলের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল এক স্কুল পড়ুয়া, কিন্তু সেই আবেদন খারিজ করে উচ্চ আদালত। এলাহাবাদ হাইকোর্টে 2 বিচারপতির বেঞ্চ জানায়, হিজাব পরাটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক কোনো বিষয় নয়। স্রেফ ধর্ম পালনের স্বাধীনতার যুক্তি দেখিয়ে স্কুল ইউনিফর্মের গুরুত্বটাকে খাটো করা যায় না। আদালতের এই নির্দেশের সামনে আসতেই মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। আদালতের রায়ের সমালোচনা করে ওয়েসি বলেন, এটা আমাদের ধর্ম, আমাদের যা প্রয়োজন সেই বিষয়ে সিদ্ধান্ত আমরাই নেব। এই সিদ্ধান্ত নেবার বিচারপতি কে? এটি আমাদের ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ। সাংসদের কথায় মেয়েরা হিজাব মাথায় পরে মনে নয়। সমতার অর্থ এই নয় যে সবার উপরে একই নিয়ম চাপিয়ে দেওয়া হবে। ওয়েসির মতে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশ সংবিধানের 19 এবং 25 অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন। ধর্মীয় আচার পালনের বিষয়টি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে বিচারাধীন। শবরীমালা মামলার বিষয়টি মাথায় রেখে হাইকোর্টের এই বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত ছিল। শুধু তাই নয়, আদালতের সিদ্ধান্ত মুসলিম মহিলাদের শিক্ষায় খারাপ প্রভাব ফেলবে বলে মনে করেন ওয়েসি। তিনি বলেন, স্কুল শিক্ষায় উত্তরপ্রদেশে মুসলিম মহিলাদের ভর্তির হার গোটা দেশের মধ্যে সবচেয়ে কম। সেখানে এই ধরনের সিদ্ধান্ত খারাপ প্রভাব ফেলবে। সংসদের কথায় মেয়েরা হিজাব মাথায় পরে মনে নয়। সমতার অর্থ এই নয় যে সবার উপরে একই নিয়ম চাপিয়ে দেওয়া যাবে। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী সাংসদ পদ খারিজের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনের প্রেক্ষিতে এনসিপিআই সাংসদের নোটিশ ইস্যু করল লোকসভার অধ্যক্ষের অফিস। আবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন নিয়ে তৃণমূলের 2 শিবিরে চাপানুতর বাড়ছে। ঝাড়গ্রামে ঘুষ নিতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছেন এক কনস্টেবল। সব মিলিয়ে রাজ্য ঘটনার ঘটা প্রতি মুহূর্তের আপডেট পান TV9 বাংলায়। ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। হাওড়ার আন্দুলে একটি বহুতলে আবাসনে ভয়াবহ ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। হাওড়ার আন্দুলে একটি বহুতলে আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হলো এক বৃদ্ধার। মৃতার নাম গোপা মুখোপাধ্যায়। বুধবার দুপুরে 3 তলায় আবাসনে আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের জেরে আবাসনের একাধিক বাসিন্দা ভিতরে আটকে পড়েন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর যায় দমকলে। ঘটনাস্থলে এসে হাজির হন ডোমজুর থানার পুলিশও। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন দুপুর 1:30 নাগাদ ওই আবাসনের 3য় তলার একটি ফ্ল্যাটে আচমকাই আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাটের দরজা জানালা দিয়ে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসতে দেখা যায়। সেই সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়া। পরে আগুন পার্শ্ববর্তী কয়েকটি ফ্ল্যাটেও আংশিকভাবে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 5টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার কাজ। পুলিশ আধিকারিকরাও দমকল কর্মীদের সঙ্গে উদ্ধার কাজে হাত লাগান। এখনো পর্যন্ত কমপক্ষে 12 থেকে 13 জন বাসিন্দাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, যে ফ্ল্যাটে আগুন লাগে সেখানে পরিবারের সঙ্গে থাকতেন অর্ক মুখোপাধ্যায়। প্রতিদিনের মতো বুধবার সকালে তিনি অফিসে বেরিয়ে যান। তার স্ত্রী চিকিৎসকের কাছে গিয়েছিলেন। ফলে আগুন লাগার সময় ফ্ল্যাটে একাই ছিলেন অর্কের মা। ফলে আগুনের মধ্যে আটকে পড়েন তিনি। উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তার মৃত্যু হয়েছে বলে দমকল সূত্রে জানা গিয়েছে। এক প্রতিবেশী জানান, হঠাৎ দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলছে এবং গলগল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। আমাদের পরিচিত এক কাকিমা একতলায় থাকতেন, তিনি কোথায় রয়েছেন তা জানতাম না। এরপরে উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল
দমকল কর্মীরা। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। স্থানীয় প্রাথমিক অনুমান, রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে, যদিও দমকল বা পুলিশের তরফে এখনো আগুন লাগার নির্দিষ্ট কারণ নিশ্চিত করা হয়নি। ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ। আবাসনের কোথাও আর কোনো বাসিন্দা আটকে রয়েছেন কিনা তা নিশ্চিত করতেও তল্লাশি চালানো হয়েছে। তোলাবাজি করতে গিয়ে পাকড়াও রাজ্য পুলিশের এক কনস্টেবল। মঙ্গলবার গভীর রাতে রাজ্য দুর্নীতি দমন শাখা এই অভিযান চালিয়েছিল। তখনই ওই পুলিশ কর্মীকে ধরা হয়। অভিযুক্তের সঙ্গে আরো 3 বালি কারবারিকেও পাকড়াও করা হয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রামে। লক্ষ লক্ষ টাকাও উদ্ধার হয়েছে এই অভিযানে। ধৃত 4 জনকেই কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। রাজ্য সরকার দুর্নীতি তোলাবাজি বন্ধের কড়া নির্দেশ দিয়েছে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের কথা বারবার বলেছেন। বিভিন্ন জায়গায় অভিযানও চলছে। তবে খোদ পুলিশ কর্মী যে এভাবে তোলাবাজি করতে গিয়ে ধরা পড়বে, হতবাক আধিকারিকরাও। গোপন সূত্রে খবর এসেছিল লরি ও ট্রাক্টর চালকদের থেকে দালাল মারফত টাকা তোলেন ঝাড়গ্রাম থানার এক কনস্টেবল। ধৃতের নাম রতন প্রামাণিক। এরপরই অভিযান নামে রাজ্য দুর্নীতি শাখা এরপরই অভিযানের নামে রাজ্য দুর্নীতি দমন শাখা। মঙ্গলবার রাতে রীতিমতো ফাঁদ পাতা হয়েছিল। তদন্তকারীদের হাতে আসে গুরুত্বপূর্ণ সূত্র। মোবাইলে ঝাড়গ্রাম থানা ম্যানেজার নামে একটি নম্বর সেভ করা ছিল। তদন্তকারীদের দাবি এই নম্বরটি ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিকের। এরপর রতনকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। গভীর রাতে অবৈধ বালি কারবারের মান্থলি টাকা লেনদেন হচ্ছিল। ওই টাকা সমেত 3 জনকে প্রথমে পাকড়াও করা হয়। ধৃতরা বলেন শান্তনু বারিক, ধৃতরা হলেন শান্তনু বারিক, দীপঙ্কর বারিক ও রবি বারিক। তাদের বাড়ি বাদগোড়া গ্রাম পঞ্চায়েতের শ্যামসুন্দরপুর এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোনের সূত্র ধরে কনস্টেবল রতন প্রামাণিকের নাম উঠে আসে। এরপর গভীর রাতে ওই অভিযুক্ত পুলিশ কর্মীকে পাকড়াও করা হয়। প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ চলে, পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। অভিযানে মোট 5,70,000 টাকা উদ্ধার হয়েছে। ঘটনায় আর কোনো পুলিশ কর্মী জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বালি গাড়ির মান্থলি টাকা রতন প্রামাণিকের হাতে তুলে দিতে ওই 3 জন আসবে। এই খবর দুর্নীতি দমন শাখার আধিকারিকদের কাছে পৌঁছয়। এরপর ফাঁদ পাতবে এসিবি। নির্দিষ্ট সময়ে ওই 3 জন টাকা নিয়ে আসার সময় গাড়ি আটকান এসিবি আধিকারিকরা। জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাদের মোবাইল ফোনও পরীক্ষা করা হয়। তদন্তকারীদের হাতে আসে গুরুত্বপূর্ণ সূত্র। মোবাইলে ঝাড়গ্রাম থানা ম্যানেজার নামে একটি নম্বর সেভ করা ছিল। তদন্তকারীদের দাবি ওই নম্বরটি ঝাড়গ্রাম থানার কনস্টেবল রতন প্রামাণিকের। এরপর রতনকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে দুর্নীতি দমন শাখা। ধৃত কনস্টেবল 2018 সাল থেকে ঝাড়গ্রাম থানার দায়িত্বে থাকা আইসিইউতে দেহরক্ষী হিসেবে কাজ করেছেন। বর্তমানে ঝাড়গ্রাম থানার আইসিইউর নিরাপত্তার দায়িত্বেও ছিলেন তিনি।